প্রিয় দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025 দ্বিতীয় রাউন্ডের আজকের অনুষ্ঠানের শুরুতে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রিয় দর্শক, যে বিষয়টি নিয়ে আজ দুটো দলের মধ্যে বিতর্ক হবে তা হচ্ছে আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসোবিডিয়েন্স, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায়। বিষয়ের পক্ষে বলবে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, বিষয়ের বিপক্ষে বলবে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা। প্রিয় দর্শক, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আজকের বিতার্কিকদের সাথে। পক্ষ দল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের বিতার্কিকরা হলেন শাফিল সরকার, হাসনাইত মাহি অর্ক ও তাদের দলনেতা মোহাম্মদ শেহজাদ হোসেন। বিপক্ষ দল বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকার বিতার্কিকরা হলেন আফরা আনিকা নদী, আলী মাহমুদ আনন্দ ও তাদের দলনেতা মোহাম্মদ জিহাদ হোসেন রিয়াদ। এবারে আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক প্যানেলের সাথে। প্রথমেই রয়েছেন ফারহানা আক্তার শুভ্রা, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; আব্দুল্লাহ আহমেদ চৌধুরী, ঊর্ধ্বতন মুখ্য কর্মকর্তা, রূপালী ব্যাংক পিএলসি, প্রতিষ্ঠাতা সভাপতি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন; মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল, সাবেক সভাপতি, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি। প্রিয় দর্শক, সম্মানিত বিচারকবৃন্দ, যে সকল বিষয়ের উপর আমাদের আজকের বিতার্কিকদের নম্বর প্রদান করবেন তা হল উপস্থাপনা 15, ভাষার ব্যবহার ও উচ্চারণ 15, তত্ত্ব ও তথ্য পরিবেশনা 35, যুক্তির প্রয়োগ ও খণ্ডন 15। প্রিয় দর্শক, সবশেষে আমরা পরিচিত হব আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতির সাথে, যিনি সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করবেন এবং সর্বশেষে বিতর্কের ফলাফল ঘোষণা করবেন। আমাদের মাঝে সভাপতি হিসেবে উপস্থিত হয়েছেন রথীন্দ্রনাথ দত্ত, যুগ্ম সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়, সাবেক বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবারে সম্মানিত সভাপতিকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক, বিতর্ক অনুষ্ঠানটি শুরুর পূর্বে চলুন সংক্ষেপে জেনে নেই আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতার নিয়মগুলো কি কি। প্রত্যেক বিতার্কিক তার বক্তব্য উপস্থাপনের জন্য মোট 5 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 4 মিনিটে সতর্কতা সংকেত ও 5 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। এছাড়া প্রত্যেক দল থেকে দলনেতা যুক্তি খণ্ডনের জন্য অতিরিক্ত 3 মিনিট সময় পাবেন। এক্ষেত্রে 2 মিনিটে সতর্কতা সংকেত এবং 3 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। আমি এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে আমাদের বিতর্ক অনুষ্ঠানটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি। জাতীয় টেলিভিশন কলেজ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা 2025-এর আজকের পর্বে দেশ এবং দেশের বাইরে যারা এই বাংলাদেশ টেলিভিশনের দীর্ঘদিন ধরে পরিচালিত বিতর্ক প্রতিযোগিতা দেখে আসছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায়। বিষয়ের পক্ষে বলবে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকা এবং বিপক্ষে বলবে বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা। আমরা এতক্ষণ নিয়মকানুন জেনেছি, সরাসরি বিতর্ক প্রতিযোগিতায় চলে যাচ্ছি। আমি প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকার শাফিল সরকারকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, মানবজাতি সুশৃঙ্খল জীবনযাপন করে বলেই তাদেরকে বলা হয় সামাজিক জীব। তাদেরকে এই শৃঙ্খলার মাঝে আবদ্ধ করে রাখে আইন। আইন হচ্ছে সমাজের ন্যায় অন্যায়ের মানদণ্ড, মানুষের অধিকারের রক্ষা কবচ। তবে যে আইন মানুষকে নিয়মের শৃঙ্খলে বাঁধে, সে আইনই দুর্বলের রক্ত পান করে। সেই আইনে মুখ বেঁধে ফেলে প্রতিবাদী কণ্ঠের, ন্যায় বিচারের নামে হত্যা করে সত্যকে। সে আইনই বাস্তবায়ন করে শাসকের দানবীয় খেলা। মাননীয় সভাপতি, আইনকেই ব্যবহার করা হয় অন্যায়ের হাতিয়ার হিসেবে।
মিয়ানমারে নাগরিকত্ব আইন 1982 এর মাধ্যমে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে প্রায় 10 লক্ষ রোহিঙ্গাকে তাদের মাতৃভূমি হতে বিতাড়িত করা হয়েছে। আমেরিকায় ফুগেটিভ স্লেভ লয়ের ভিত্তিতে যুগের পর যুগ অমানবিক দাস প্রথা চালু হয়েছিল এবং জার্মানির নাৎসি বাহিনীর নুরেমবার্গ লয়ের বলি হয়েছে প্রায় 60 লক্ষ ইহুদি। আর আমাদের বাংলাদেশে আইন হচ্ছে ক্ষমতাসীনদের হাতের পুতুল। বাংলাদেশে রয়েছে বিশেষ অধিকার আইন 1974, এর ভিত্তিতেই ক্ষমতাসীনরা তাদের মন চাইলেই ধরপাকড় খেলা খেলে। এভাবেই আইনের হাতে বলি হয় মানুষের অধিকার। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে আইন অমান্য আন্দোলন, অর্থাৎ সিভিল ডিসওবিডিয়েন্স, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায়। মাননীয় সভাপতি, বিষয়টির পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আইন অমান্য আন্দোলন বলতে বোঝায় সরকার কর্তৃক প্রণীত অন্যায় আইনকে পরিবর্তনের জন্য ইচ্ছাকৃতভাবে সরকারের আদেশ অমান্য করে শান্তিপূর্ণভাবে পরিচালিত গণ আন্দোলনকে। আর এর প্রধান বৈশিষ্ট্য হলো এটি অনৈতিক আইন এবং সরকারের অবৈধ কাঠামোর বিরুদ্ধে পরিচালিত হয় এবং দ্বিতীয়ত এটি শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়। মাননীয় সভাপতি, ন্যায় বিচার প্রতিষ্ঠা বলতে বোঝায় জনগণকে তাদের প্রাপ্য অধিকার প্রদান করা এবং সকল ক্ষেত্রে বৈষম্যহীন পরিবেশ সৃষ্টি করাকে। এবং প্রধানতম নৈতিক উপায় বলতে বোঝায় অনেকগুলো উপায়ের মাঝে সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে কার্যকর উপায়কে। এক্ষেত্রে প্রধানতম নৈতিক উপায় যাচাইয়ের দুইটি নির্ধারক রয়েছে। প্রথমত, সেটি মৌলিক অধিকারকে কার্যকরভাবে রক্ষা করতে সক্ষম হবে এবং সেটি অন্যায় কাঠামোকে ভঙ্গ করতে সক্ষম হবে। মাননীয় সভাপতি, আজ আমরা দলীয়ভাবে দেখিয়ে দিয়ে যাব যে প্রথমত কিভাবে আইন অমান্য আন্দোলনের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায়, দ্বিতীয়ত কেন এটিকে নৈতিক উপায় হিসেবে বিবেচনা করা হয় এবং তৃতীয়ত কেন এটিকে অন্য সকল উপায়ের মধ্যে থেকে প্রধানতম হিসেবে বিবেচনা করা হয়। মাননীয় সভাপতি, শুরুতেই আছে কিভাবে আইন অমান্য আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। মাননীয় সভাপতি, সরকারের অনৈতিক আইন ও অন্যায় কাঠামোর বিরুদ্ধে যখন আইন অমান্য আন্দোলন পরিচালিত হয় তখন সরকারের স্বৈরাচারিতার মুখোশ জনগণের সামনে প্রকাশ পায় এবং যার মাধ্যমে জনগণের মাধ্যমে গড়ে ওঠে গণসচেতনতা ও গণসংহতি। এই গণসচেতনতা ও গণসংহতির উপর ভিত্তি করেই পরবর্তীতে গণ আন্দোলন গড়ে ওঠে। আর সরকারের অবৈধ কাঠামো গণ আন্দোলনের মুখে মুখ থুবড়ে পড়ে এবং এর মাধ্যমেই সরকার জনগণের অধিকার প্রদান করতে বাধ্য হয় এবং প্রতিষ্ঠা হয় ন্যায় বিচার, যার প্রমাণ আমরা 1952 ভাষা আন্দোলনের মাধ্যমে পেয়ে থাকি। তৎকালীন পাকিস্তান সরকার যখন বাঙালির মাতৃভাষাকে কেড়ে নিতে চেয়েছিল তখন সরকারের আদেশ 144 ধারা অমান্য করে গণ আন্দোলন পরিচালনার মাধ্যমেই কিন্তু সেদিন মাতৃভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। তাছাড়া 1930 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবণ সত্যাগ্রহ আন্দোলনের মাধ্যমে কিন্তু ব্রিটিশদের একচাটিয়া লবণ নীতি ব্যাহত করা সম্ভব হয়েছিল। তারপর মাননীয় সভাপতি, 1955 সালে মার্টিন লুথার কিং এর নেতৃত্বে মন্টগোমারি বাস বয়কট আন্দোলনের মাধ্যমে কিন্তু বর্ণ বৈষম্য দূর করে সকল ক্ষেত্রে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছিল। হ্যাঁ মাননীয় সভাপতি, আইন অমান্য আন্দোলনের মাধ্যমে ঠিক এইভাবেই যুগে যুগে ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে। তারপর মাননীয় সভাপতি, কেন এটিকে এক নৈতিক উপায় হিসেবে বিবেচনা করা হয়? মাননীয় সভাপতি, আইন একটি পবিত্র জিনিস, প্রত্যেক নাগরিকেরই আইন মেনে চলা উচিত। তবে সেই আইন যখন অন্যায়ের হাতিয়ারে পরিণত হয় তখন তার আইন থাকে না। এ সম্পর্কে বিখ্যাত দার্শনিক থমাস অ্যাকুইনাস বলেছেন, অন্যায় আইন আইন নয়, ন্যায়ের বিরোধী আইন অমান্য করাই নৈতিক। আইন অমান্য আন্দোলনের মাধ্যমে জনগণের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য যে সরকারের অবৈধ কাঠামোকে ভঙ্গের জন্য যে শান্তিপূর্ণভাবে চেষ্টা করা হয়, বিজ্ঞ প্রতিপক্ষ শান্তিপূর্ণভাবে ন্যায় প্রতিষ্ঠার চেয়ে আর নৈতিক উপায় কি হতে পারে দয়া করে একটু দেখিয়ে দিয়ে যাবেন। মাননীয় সভাপতি, কেন আজকে আমরা এটিকে প্রধানতম নৈতিক উপায় হিসেবে বিবেচনা করছি? মাননীয় সভাপতি, আইনের অপব্যবহার করে পুরো সরকার ব্যবস্থা যখন অন্যায় লিপ্ত হয় তখন আর আলোচনা সমালোচনা, প্রশাসন, আদালত বিচার দিয়ে আর সেই ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব হয় না। তবে তখনও আইন অমান্য আন্দোলনের মাধ্যমে আমরা একমাত্র আইন অমান্য আন্দোলনের মাধ্যমেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হব, যার প্রমাণ আমরা 2024 সালে জুলাই গণ অভ্যুত্থানের সময় পেয়েছিলাম। তৎকালীন স্বৈরাচার সরকার অন্যায়ভাবে তাদের ক্ষমতাকে অপব্যবহার করে যে অন্যায় কাঠামো গড়ে তুলেছিল তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রের আদালত, নির্বাচন, প্রশাসন কোনো পদক্ষেপই নিতে পারেনি। তবে জনগণ সরকারের সকল আইন, কারফিউ, লকডাউন, পুলিশের বাধা উপেক্ষা করে যে গণ আন্দোলন পরিচালনা করেছিল সেই গণ আন্দোলনের মুখে সরকারের সেই স্বৈরাচারিতা মুখ থুবড়ে পড়তে বাধ্য হয়েছে। এবং যেহেতু মাননীয় সভাপতি অন্যায়ের চরম পরিস্থিতিতেও এই আইন অমান্য আন্দোলন সক্রিয়ভাবে কার্যকরভাবে ভূমিকা প্রদান করতে পারে, তাই আজকে আমরা মনে করি আইন অমান্য আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান নৈতিক উপায়। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকা এর প্রথম বক্তা আফরা আনিকা নদী, তাকে আহ্বান জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপনের জন্য।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের বিতর্ক। আজকে আমাদের বিতর্কের বিষয় আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স, ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম নৈতিক উপায় বিপক্ষে অবস্থান করছি। প্রথমে আসছি আমার পক্ষদলীয় বন্ধুদের কিছু যুক্তিতে, যেখানে তারা দেখিয়ে গিয়েছিলেন যে মহাত্মা গান্ধীর 1930 সালের লবণ উৎপাদন আন্দোলন, কিন্তু আমার পক্ষদলীয় বন্ধু মনে হয় এই স্ট্যাটিস্টিকটি পড়েননি যে সেই আন্দোলনে 60,000-এরও বেশি বিপ্লবীকে ব্রিটিশরা গ্রেফতার করেছিল এবং যার ফলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। অর্থাৎ আপনি এটিকে কোনোভাবেই শান্তিপূর্ণ আন্দোলন বলতে পারেন না। এবারে আসি আমার মূল বক্তব্যে। মাননীয় সভাপতি, দেখুন আজকে আমাদের সমাজে যে আইন অমান্য আন্দোলনটা দেখতে কেমন হয়। সরকার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে যার মাধ্যমে শৃঙ্খলা নিশ্চিত করা হয়, কিন্তু সেখানে কিছু মানুষ শৃঙ্খলাটাকে ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করে এবং তারা মূলত জনদৃষ্টি এবং আকর্ষণ এবং চাপ সৃষ্টি করার কারণে এই জিনিসটি করে থাকে। এবার আসুন, আইন অমান্যকারী আন্দোলন কখন নৈতিকভাবে যৌক্তিক হতে পারে। প্রথমত, যখন গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়ে, অর্থাৎ যেখানে মানুষের মৌলিক অধিকার থাকে না, ভোটাধিকার থাকে না, কিংবা বিচার বিভাগ কার্যকর থাকে না। দ্বিতীয়ত, যখন জনগণের অস্তিত্বের উপর সামষ্টিক হুমকি আসে, যেটি আমরা 1952 সালে কিংবা 1971 সালে দেখতে পাই। বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং আজকে আমাদের বিতর্কের যে বিষয়, সেটির এজেন্ডা কি? বাংলাদেশ বর্তমানে এমন একটি অবস্থানে রয়েছে যেটি হচ্ছে জুলাই পরবর্তী অবস্থান, অর্থাৎ এই সময় গণমুখী আন্দোলন অমান্য আন্দোলনের পর্যায়ে ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এই সময় আমাদের দেশে দরকার সংস্কার, পুনর্গঠন ও শৃঙ্খলা প্রতিষ্ঠা। এই সময় বিভিন্ন গোষ্ঠী যদি আইন অমান্য করে নিজস্ব স্বার্থ হাসিল করতে চায়, তাহলে সেটি আরব বসন্ত ধরনের অস্থিতিশীলতা তৈরি করছে। মাননীয় সভাপতি, আজকে আমাদের বিতর্কের মূল উদ্দেশ্য কি? আজকে আমাদের বিতর্কের মূল উদ্দেশ্য অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নৈতিক উভয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা। আজকে যদি আমরা দেখি বর্তমান পরিস্থিতিতে আইন অমান্য আন্দোলনের কি প্রয়োজনীয়তা আছে? যদি আমি পূর্বের প্রেক্ষাপটে চিন্তা করি, তাহলে দেখব গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের বর্তমানে যথাযথভাবে কার্যত আছে। জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে, রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাচ্ছে এবং বিচারিক কাঠামো পুনর্গঠন প্রক্রিয়া সক্রিয় হয়েছে বর্তমানে। এবং আমরা যদি আরেকটি জিনিসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে বর্তমান সময়ে জনগণের অস্তিত্বের উপর সামষ্টিক আক্রমণের কোনো সম্ভাবনা নেই, যেটি আমরা 1971 সালে কিংবা 1952 সালে দেখতে পাই। সুতরাং এই প্রেক্ষাপটে আইন অমান্য আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায় হতে পারে না। এবারে আসি, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্যারামিটার আমরা কখন বলতে পারবো যে কতটুকু হলে ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত হয়েছে? আমরা যদি দেখি, যেখানে আইন সবার জন্য সমান, বিচার প্রমাণ ভিত্তিক, আবেগ ভিত্তিক নয়, আইন অমান্য করে নয়, বরং আইন কার্যকর করে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধান নৈতিক উপায় হওয়ার কয়েকটি শর্ত দেখিয়ে যাব। আমাদের শর্ত: 1, নিরপেক্ষতা থাকতে হবে; 2, মানবিক মর্যাদা রক্ষা; 3, দায়িত্ববোধ; 4, অপ্রয়োজনীয় ক্ষতি পরিহার; এবং 5, স্থিতিশীলতা রক্ষা। যেটি আমাদের পক্ষদলীয় বন্ধু বলে গিয়েছিলেন যে শান্তিপূর্ণ আন্দোলন, এই ক্ষেত্রে নাকি শান্তিপূর্ণ আন্দোলন হয়। তাদের ক্ষেত্রে আমি বলতে চাই, শান্তিপূর্ণ কিংবা স্থিতিশীল পরিবেশ রেখে আমরা যদি ন্যায় বিচার করতে চাই, তাহলে সেটি আপনার কখনো আইন অমান্য আন্দোলন করা যায় না। কারণ আইন অমান্যকারী আন্দোলন হয় সর্বশেষ ব্যবহৃত পর্যায়ে, এবং যেটি সর্বশেষ ব্যবহৃত উপায় হয়, সেটি কোনোভাবে প্রধানতম নৈতিক উপায় হতে পারে না। এবারে আসি, আমরা যে শর্তগুলো দিয়েছি, অভ্যুত্থান পরবর্তী বা আইন অমান্য আন্দোলনগুলো কি সেই সব শর্ত মানছে? উত্তর হচ্ছে না। কারণ আমরা যদি সম্প্রতি সময়ে বিভিন্ন ধরনের আন্দোলনগুলোকে দেখতে পাই, ওই আন্দোলনগুলো হচ্ছে মূলত গোষ্ঠী নির্ভর এবং উদ্দেশ্য প্রণোদিত, যার কারণে আমরা দেখতে পাই যে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে, বিশেষত ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে যেতে পারেনি এবং শাহবাগে বিভিন্ন ধরনের মানুষ ভোগান্তির শিকার হয়েছে এবং অ্যাম্বুলেন্স আটকে রেখেছে। আমার বিপক্ষদলীয় বন্ধুদের কাছে এই প্রশ্নটি রয়ে গেল যে হাদি হত্যার বিচার আদায়ে প্রথম আলো কিংবা ডেইলি স্টার পুড়িয়ে দেওয়ার মতো যে ব্যাপারগুলো রয়েছে, সেটার সাথে এটা সম্পৃক্ততা আসলে কি? এটি কি কোনোভাবে নৈতিক? প্রশ্নের উত্তরটি দিয়ে যাবেন। এবারে আসি, আমরা আজকে 3টি ক্ষেত্রের দ্বারা প্রমাণ করে দিয়ে যাব যে আইন অমান্যকারী আন্দোলন কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায় হতে পারে না। আমাদের ক্ষেত্র: 1, নতুন বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশ দিয়ে প্রতিশ্রুতিবদ্ধ; 2, আইন অমান্য আন্দোলন চাপ সৃষ্টি করতে পারে, সমাধান দিতে পারে না; এবং 3, ভাঙচুর ভোগান্তি কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠার
নৈতিক মাধ্যম নয়। আমি দলের প্রথম বক্তা হিসেবে আমাদের ক্ষেত্রটি উপস্থাপন করে গেলাম এবং আমাদের বিতর্কের উদ্দেশ্য বুঝিয়ে দিয়ে গেলাম। আমার দলের দ্বিতীয় বক্তা এসে আমাদের ক্ষেত্রগুলো ব্যাখ্যা করবেন এবং আইন অমান্য আন্দোলন কেন প্রধান নৈতিক উপায় নয় সেটি দেখিয়ে দিয়ে যাবেন এবং আমার দলের দলনেতা এসে প্রধান নৈতিক উপায় কি হতে পারে সেটি ব্যাখ্যা করার মাধ্যমে দলীয় সমন্বয় সাধন করবেন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন পক্ষের দ্বিতীয় বক্তার পালা এবং পক্ষ দল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকা এবং বক্তা হচ্ছেন হাসনাইদ মাহি অর্ক। মাননীয় সভাপতিকে ধন্যবাদ। একটি ঘটনা দিয়ে শুরু করছি। ইউএসএতে যখন সেগ্রিগেশন ল এর মাধ্যমে পাবলিক যানবাহনে বর্ণভিত্তিক আলাদা বসার অনৈতিক আইন দ্বারা কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য করা হয়, তখন মার্কিন লুথার কিং এর নেতৃত্বে এই আইনের বিরুদ্ধে করা আইন অমান্য আন্দোলনের মাধ্যমে অনৈতিক আইনি কাঠামো ভেঙে সেই দমন এবং বৈষম্যমূলক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল। এই ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা মনে করি আইন অমান্য আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায়। আজকে বিরোধী দলের কিছু ভ্রান্ত ধারণা দূর করছি। বিরোধী দল শুরুতেই এসে আমাদের হয়তো আইন অমান্য আন্দোলনের সংজ্ঞানটা বুঝতে পারেনি। আমরা আইন অমান্য আন্দোলনের সংজ্ঞানে স্পষ্টভাবে বলেছি আমরা অনৈতিক আইনের বিরুদ্ধে আন্দোলন করব, কোনো নৈতিক আইনের বিরুদ্ধে না। এখন তারা এসে আমাকে বলে যাচ্ছে হাদি হত্যার আন্দোলনের কথা। হাদি হত্যার আন্দোলন কোন ধরনের আইন অমান্য আন্দোলনের পরে একটু দেখিয়ে দিয়ে যাবেন। এরপর তারা আজকে শান্তিপূর্ণ আন্দোলনের প্রশ্ন করছে যে আজকে আইন অমান্য আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন নয়। প্রথমত আইন অমান্য আন্দোলন শান্তিপূর্ণভাবেই করা হয়। যেমন আমরা দেখতে পারি জুলাইয়ের ক্ষেত্রে প্রথমে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হয়েছে, কিংবা যখন লবণ আইনের কথা বলি আমরা সেখানেও প্রথমে শান্তিপূর্ণভাবে আন্দোলন করা হয়। কিন্তু পরবর্তীতে যখন সরকার থেকে চাপ দেওয়া হয় কিংবা ওপর মহল থেকে একটা বাধা সৃষ্টি করা হয় তখন সেই আইনটা আর শান্তিপূর্ণ না থেকে একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে যায়। এই অবস্থা আমরা কি দেখতে পারি? যখন একটা দেশের সরকার মানুষের শান্তিপূর্ণ আন্দোলনের পরেও কোনো সুযোগ সুবিধা দেয় না, সেই আইনটা পরিবর্তন করে না, অর্থাৎ সেই সরকারটা গণতান্ত্রিক না, স্বৈরশাসক। ঠিক এই রকম পরিস্থিতিতে যখন একটা সরকার স্বৈরশাসক হয় তখন শান্তিপূর্ণ আন্দোলন করে যদি সমস্যার সমাধান না হয় তখন বিশৃঙ্খল অবস্থায় গিয়ে হলেও সেই সমস্যার সমাধান করাটা অনেক বেশি নৈতিক এবং যৌক্তিক। এবং দ্বিতীয়ত তারা এখানে বলে যাচ্ছে তারা পুরো বিতর্কটা একটা ছোট্ট জায়গা দিয়ে করছে, সেটা হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময় দিয়ে তারা আজকে বিতর্কটা করতে যাচ্ছে। আজকে তারা এই যে বর্তমানে দাঁড়িয়ে সংস্কার চায় কিংবা আমাদের অভ্যুত্থান পরবর্তী গণতান্ত্রিক পরিবেশের কথা বলছে, এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা কথা বলতে পারছেন কেন? ওই যে গণ অভ্যুত্থানের আগে যখন আইন অমান্য আন্দোলন করা হয়েছিল তার ফলে যখন আপনার ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়েছে যার ফলে আপনি আজকে কথা বলতে পারছেন, অর্থাৎ আপনি অভ্যুত্থান পরবর্তী সময়ের কথা বলতে গেলে আপনাকে আগে অভ্যুত্থানের আগে কিভাবে আইন আন্দোলন করে নিজের অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে সেইটা বলতে হবে। দ্বিতীয়ত তারা আজকে বলছে আইন অমান্য আন্দোলন সর্বশেষে ব্যবহৃত হয়, তাই এটা প্রধানত বলবে না। এইখান থেকে বোঝা যায় যে এখানে সর্বশেষ পর্যায়ে এসেও অন্য কোনো নিয়মও কাজ করতে পারে না, ঠিক সেই জায়গাতেও আইন অমান্য আন্দোলন কাজ করতে পারে, অর্থাৎ এইটাই প্রধানত নৈতিক উপায়। এখন মানুষ আমাদের দিকতে আসে, আজকে পুরো বিতর্ক তারা হচ্ছে গণতান্ত্রিক সরকার নিয়ে করছে। তবে একটা দেশের সরকার গণতান্ত্রিক স্বৈরশাসক উভয় হতে পারে। আজকে তারা এই যে বিচার ব্যবস্থা বা অন্যান্য যে নিয়ামকের কথাগুলো বলছে সেগুলো ঠিক আছে গণতান্ত্রিক সরকারের আমলে কার্যকর হলেও সরকার যদি আজকে স্বৈরশাসক হয় ঠিক সেই জায়গাতে তাদের উপায়গুলো আজকে কাজ করে না। অন্যদিকে আজকে আইন অমান্য আন্দোলন দ্বারা যে কোনো সরকারের আমলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, সেটা গণতান্ত্রিক হোক বা স্বৈরশাসক হোক। আজকে আমরা দেখাচ্ছি কিভাবে আইন অমান্য আন্দোলন করে স্বৈরতান্ত্রিক সরকারকে প্রতিরোধ প্রতিকার উভয় করা যায়। প্রতিরোধের ব্যাপারটি বলছি। একটি সমাজে যখন অনৈতিক আইন বিরাজ করে তখন তার মানুষ নিজেদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, এবং মানুষ যখন নিজেদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয় এই অবশিষ্ট অধিকার ভোগ করে সরকার যখন প্রতিনিয়ত এই অধিকারগুলো ভোগ করতে থাকে তখন সরকারের মধ্যে এক ধরনের লালসা তৈরি হতেই পারে যে সে তার আধিপত্য চিরস্তরে বিস্তার করতে থাকবে, অর্থাৎ তার অনৈতিক আইনটাকে সে হাতের হিসেবে ব্যবহার করে মানুষকে শোষণ করার একটা সুযোগ থাকবে। ঠিক সেই পর্যায়ে যদি আইন অমান্য আন্দোলন না করা হয়, কোনো প্রতিবাদ গড়ে তোলা না হয়, তখন সেই সরকার বিনা বাধায় শোষণ করার একটি জায়গা তৈরি হবে, অর্থাৎ স্বৈরশাসক হওয়ার একটি সম্ভাবনা দেখা দিবে। অন্যদিকে আজকে শুরুতেই যদি আইন অমান্য আন্দোলন করে প্রতিবাদ গড়ে তোলা হতো তাহলে সেই আন্দোলন গড়ে তোলা হলে সেই সরকার শুরুতেই সে অনৈতিক আইনটাকে বদলে নৈতিক আইন প্রণয়ন করতো, যার ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতো। এবার দ্বিতীয় যে ব্যাপারটা, আজকে ধরে নিলাম আপনার সরকার স্বৈরশাসক, এই ক্ষেত্রে প্রতিকারে কিভাবে কাজ করে? একটি দেশের সরকার যদি স্বৈরশাসক হয় তখন সে অন্য কারোর স্বার্থের কথা তোয়াক্কা না করে নিজের স্বার্থ হাসিলের জন্য ও জনগণের অধিকারে টুটি চেপে ধরে। এই ভয়াবহ
অনৈতিক পরিস্থিতিতেও আইন অমান্য আন্দোলনই পারে জনগণের অধিকার নিশ্চিত করতে। আইন অমান্য আন্দোলনের দ্বারা আপনি স্বৈরশাসক সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারবেন, স্বৈরশাসক সরকারকে বাধ্য করতে পারবেন সেই আইনটা, অনৈতিক আইনটাকে পরিবর্তন করে নৈতিক আইন প্রণয়ন করতে। যদি আজকে এখানে সেই সরকার কোনো আইন না মানে বা ওই আন্দোলনটা না মেনে নেয়, তাহলে আন্দোলন গণ আন্দোলন রূপ নিয়ে সরকারের পতন ঘটিয়ে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। অর্থাৎ এই ক্ষেত্রে বোঝা যায় আইন অমান্য আন্দোলনের দ্বারা সরকারের পতন ঘটিয়ে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। এখন মানুষ একটা প্রশ্ন আসতে পারে, এই যে আইন অমান্য আন্দোলন করা হয়, এই আইন অমান্য আন্দোলন কতটুকু সফল হওয়ার সম্ভাবনা কতটুকু? একটি পরিসংখ্যানে দেখা গেছে 1900 সাল থেকে 2006 সালের মধ্যে 323টি সফল আইনের মধ্যে 53% ছিল আইন অমান্য আন্দোলন। তথ্যসূত্র উইকিপিডিয়া। এ থেকে বোঝা যায় আইন অমান্য আন্দোলন করলে সেটা সফল হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আইন অমান্য আন্দোলনে এই যে অনৈতিক আইনটা দূরীভূত হয়ে নৈতিক আইন প্রতিষ্ঠিত হয়, এর ফলে আসলে কি হয়? প্রথমত জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হয় এবং দ্বিতীয়ত অন্যায় কাঠামোটা ভেঙে যায়। অর্থাৎ আমরা শুরুতে যে নৈতিক উপায়ের দুইটা নির্ধারক দেখিয়েছিলাম, সেই দুইটা নির্ধারক ফুলফিল করে। অর্থাৎ এ থেকেই বোঝা যায় আইন অমান্য আন্দোলন একটা নৈতিক উপায়। এখন প্রশ্ন, কেন এটাকে আমরা প্রধানতম নৈতিক উপায় বলছি? প্রথমত আইন অমান্য আন্দোলন দুই সরকারের আমলে কাজ করতে পারে, সেটা গণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক উভয় ক্ষেত্রে। তাই আমরা মনে করছি আইন অমান্য আন্দোলনই ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায়। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমি এখন বিপক্ষ দল বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকার দ্বিতীয় বক্তা আলী মাহমুদ আনন্দকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মন্ডলী, আজকে বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে চলে আসছি আমাদের পক্ষদলীয় বন্ধুদের কিছু কথার মধ্যে। তারা প্রথমে বলে গেছেন যে বাধা সৃষ্টির মাধ্যমে নাকি সহিংসতা সৃষ্টি হয়, যার ফলে আমাদের এই আইন অমান্য আন্দোলনগুলো দরকার। ভাই, প্রথমত আপনি যখন একটা বর্ণবাদী আইনের বিরুদ্ধে আন্দোলন করতে যাবেন, সরকার যখন আপনাকে সেখানে বাধা প্রদান করবে, সেখানে তো সহিংসতা সৃষ্টি হবেই। তাহলে সেখানে নৈতিকতা জিনিসটা কোথায় থাকলো? প্রথম কথা। তারপর দ্বিতীয়ত, তারা যখন বলে গিয়েছেন যে তারা তাদের আইনগুলোকে নৈতিকভাবে বা আইন অমান্য আন্দোলনগুলোকে নৈতিকভাবে পরিচালনা করতে চান, তারা তাদের নৈতিকতার প্যারামিটারটা তারা এখনো সেট করে যেতে পারেনি। তারপর আসি, প্রধানতম নৈতিক উপায় হওয়া সত্ত্বেও আমার প্রথম বক্তা ইতিমধ্যে এসে বলে গেছেন যে স্থিতিশীল পরিবেশ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু আমরা কিন্তু প্রত্যেকদিন এরকম কোনো অবস্থা বা এরকম কোনো প্রেক্ষাপট দেখি না যেখানে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে, অথবা জনগণের আন্দোলন এরকম কোন একটা আন্দোলন করতেই হবে যে আন্দোলনের মধ্যে সহিংসতা তৈরি হবে, এরকম কোনো সিচুয়েশন বা এরকম কোনো প্রেক্ষাপট কিন্তু আমরা প্রত্যেকদিন দেখতে পাই না। কিন্তু তারা ওই জিনিসটা নিয়ে কথা বলছে এবং এই জিনিসটা আসলে বিতর্কের যে ক্ষেত্র রয়েছে সেই ক্ষেত্রটিকে ছোট করে দিচ্ছে। তো এখন আসি, আমরা কেন মনে করি আইন অমান্য আন্দোলন প্রধানতম নৈতিক উপায় নয়? আমরা মনে করি আইন অমান্য আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধান নৈতিক উপায় নয়, কারণ এটি ন্যায় বিচারকে দায়িত্ব ভিত্তিক ও সার্বজনীন নৈতিক কাঠামো থেকে সরিয়ে চাপ, ভাঙন ও ব্যক্তি নির্ভর সিদ্ধান্তের উপর দাঁড় করায়। সেখানে একের অধিকার দাবিতে অন্যের অধিকার ক্ষতিগ্রস্ত হয় এবং আইন মানা নৈতিক বাধ্যবাধকতা না হয় ঐচ্ছিক পছন্দে পরিণত হয়। আজকের এই আন্দোলন পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ গণতান্ত্রিক পরিবেশ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে রাজনৈতিক দল, মিডিয়া এবং বিভিন্ন সিভিল সোসাইটি সক্রিয় রয়েছে, যারা স্বাভাবিক উপায়ে দাবি উত্থাপনের সুযোগ করে দিচ্ছে। এর পাশাপাশি আইন অমান্য আন্দোলন যে আছে, এই আন্দোলনটি এই পরিবেশগুলোকে নষ্ট করে। তো বর্তমান বাংলাদেশের গণতান্ত্রিক বাস্তবতায় আইন অমান্য আন্দোলন নৈতিকভাবে অপ্রয়োজনীয়। মাননীয় সভাপতি, আইন অমান্য আন্দোলন তখনই নৈতিকভাবে গ্রহণযোগ্য হয় যখন রাষ্ট্র নাগরিকদের সকল শান্তিপূর্ণ এবং আইনসম্মত পথ বন্ধ করে দেয়। কিন্তু বর্তমান বাংলাদেশের বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বর্তমানে দেশের 60-এরও অধিক নিবন্ধিত রাজনৈতিক দল সক্রিয় রয়েছে, 1000-এর বেশি বেসরকারি ও সিভিল সোসাইটি সংগঠন কাজ করছে, 3000-এরও বেশি গণমাধ্যম প্ল্যাটফর্ম জনমত গঠনে ভূমিকা রাখছে। তো অর্থাৎ দাবি উত্থাপনের জন্য মত প্রকাশ, আন্দোলন এবং সংগঠন সবকিছুই মানুষদের কাছে রয়েছে। তো এই মুহূর্তে যখন অংশগ্রহণের স্বাভাবিক এবং আইনসম্মত সুযোগগুলো বিদ্যমান, সেই প্রেক্ষাপটে আইন অমান্য আন্দোলন গণতান্ত্রিক প্রক্রিয়াকে পাশ কাটায়, নাগরিকদের আইন বহির্ভূত পথে ঠেলে দেয় এবং যেখানে কথা বলার সুযোগ রয়েছে সেখানে আইন ভাঙা নৈতিক নয়, এটা একটা দায়িত্ব জ্ঞানহীনতা। যদি আইন ভাঙা নৈতিক হয়, তাহলে কে ঠিক করবে সেটা যে কোন আইন ভাঙা উচিত এবং কোন আইন ভাঙা উচিত নয়? প্রশ্ন হলো তাদের কাছে। এরপর আসি, গণতান্ত্রিক পরিবেশে আসলে আইন অমান্য অপ্রয়োজনীয়। বাংলাদেশের বিভিন্ন পেশা, সংগঠন, প্ল্যাটফর্ম এবং নিয়মিত দাবি উত্থাপনের সুযোগ পাচ্ছে, যারা গণতান্ত্রিক গণমুখী পথ হিসেবে কাজ করে। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি 2025 সালে স্বাস্থ্য সহকারীরা তাদের যৌক্তিক দাবি নিয়ে যখন বিভিন্ন সময় শুধু অনশন বা সমাবেশ করেছেন এবং সরকার ও প্রশাসনের সঙ্গে আলোচনার সুযোগও পেয়েছেন, তখন কিন্তু তারা আলোচনার প্রেক্ষিতে আন্দোলন স্থগিত করেছেন, এবং যা দেখায় যে শান্তিপূর্ণ আন্দোলন এবং আলোচনা ভিত্তিক পথ কিন্তু আসলেও এখনো কাজ করছে। তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন 2025। দ্বিতীয়ত আমরা আসি যে আইন অমান্য আন্দোলন চাপ সৃষ্টি করলে সমাধান দেয় না। প্রথমে সহানুভূতি পেলেও উদ্দেশ্য প্রণীত আন্দোলন কিন্তু বিশ্বাসযোগ্যতা হারায়। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, বর্তমান বাংলাদেশে এরকম কিন্তু অনেক আন্দোলনই চলমান রয়েছে, যে আন্দোলনগুলো বিভিন্ন উদ্দেশ্যে চলাচল করা হচ্ছে। তবে জনগণ কিন্তু এইসব আন্দোলনের ফলে গঠিত যে বিশৃঙ্খলাগুলো রয়েছে, যে সেবার মধ্যে যে ব্যাঘাত ঘটানোর সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোর ফলে কিন্তু তারা কিন্তু ওই আন্দোলনগুলো থেকে বিমুখতা তৈরি হয়েছে তাদের প্রতি। তারা কিন্তু ওই আন্দোলনগুলোকে ভালো চোখে দেখছে না। সো এর ফলে কিন্তু মানুষ বিরক্ত হয়, যৌক্তিক আন্দোলনগুলো তো সাড়া দিতে পারে না এবং যৌক্তিক আন্দোলনগুলো ওঠার একটা অসম্ভবতা তৈরি হয়।
তারপর আসি প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হয়, সরকার কাজ করতে পারে না, যেমনটা 24 পরবর্তী বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে এই ধরনের চাপ মোকাবিলা করতে দেখা যাচ্ছে। আজকে আইন অমান্য আন্দোলন চাপ সৃষ্টি করে কিন্তু ন্যায় বিচারের সমাধান দেয় না। প্রস্তাবপক্ষ দাবি করছে যে চাপ সৃষ্টি করলেই ন্যায় বিচার আসে, কিন্তু টিআইবি এর গবেষণায় দেখা গেছে যে দীর্ঘস্থায়ী আইন অমান্য আন্দোলনের প্রায় 64% ক্ষেত্রে সাধারণ মানুষের প্রাথমিক সহানুভূতি কয়েক মাসের মধ্যেই কমে যায়। কারণ বারবার আন্দোলনে মানুষজন বিরক্ত হয়, যৌক্তিক দাবিও গুরুত্ব হারায় এবং রাখাল বাঘ গল্পের মতো অবস্থা হয়। ফলাফল কি? জনগণ আর সাড়া দেয় না, সরকারও গুরুত্ব দেয় না এবং ন্যায় বিচারের জন্য সবচেয়ে প্রয়োজনীয় উপাদান হলো বিশ্বাসযোগ্যতা, আর আইন অমান্য আন্দোলন সেই বিশ্বাসযোগ্যতাকেই নষ্ট করে। তৃতীয়ত আসি প্রশাসনিক অবস্থা ন্যায় বিচার নয়, এটি ন্যায় বিচারের অন্তরায়। মাননীয় সভাপতি, আইন অমান্য আন্দোলন সরাসরি রাষ্ট্রীয় প্রশাসনকে অকার্যকর করে তোলে। 2024 সালে পরবর্তী অন্তর্বর্তীকালীন সময় দেখা গেছে যে অবরোধ ও অসহযোগ আন্দোলনের ফলে সরকারি সেবায় 30 থেকে 40% বিলম্ব ঘটেছে, অর্থাৎ এবং বিচারাদি মামলায় নিষ্পত্তি কমেছে প্রায় 27%। প্রশ্ন হলো, যে পদ্ধতি আদালত, প্রশাসন ও সংস্কার প্রক্রিয়াকে অচল করে দেয়, সেই প্রক্রিয়াটি বা সেই আন্দোলনটি কিভাবে যৌক্তিক হতে পারে বা সে কিভাবে ন্যায় বিচারের প্রধান উপায় হতে পারে? ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় রাষ্ট্রীয় কার্যকর কাঠামোর মাধ্যমে এবং আইন অমান্য আন্দোলন সেই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়। তৃতীয়ত, ভাঙচুর, সহিংসতা, জনদুর্ভোগ ন্যায় বিচার প্রতিষ্ঠান নৈতিক মাধ্যম নয়, কারণ এর ফলে দুষ্কৃতিকারীদের মধ্যে একটি সুযোগ তৈরি হয় এবং আন্দোলনের নৈতিক অবস্থানগুলো নষ্ট হয় এবং সাধারণ মানুষের অধিকারগুলো লঙ্ঘিত হয়। আইন অমান্য আন্দোলন সহিংসতা এবং সাধারণ মানুষের অধিকার লঙ্ঘনের ঝুঁকি তৈরি করে। প্রস্তাবপক্ষ নৈতিকতা শব্দটি ব্যবহার করেছে, কিন্তু বাস্তবে আইন অমান্য আন্দোলন প্রায় নৈতিক অবস্থান হারাচ্ছে। পরিসংখ্যান বলছে এই ধরনের আন্দোলনে প্রায় 38% ভাঙচুর, সহিংসতা কিংবা দুষ্কৃতিকারীদের অনুপ্রবেশ ঘটছে। এর ফলে কিন্তু তাদের কিন্তু যে যুক্তিগুলো রয়েছে সেই যুক্তিগুলোর মাধ্যমে তারা কিন্তু দেখাতে পারছে না যে আইন অমান্য আন্দোলন প্রধান নৈতিক উপায়। এর মাধ্যমে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন আমি পক্ষের দলনেতা এবং তৃতীয় বক্তা মোহাম্মদ শেহজাদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে এই বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে যখন আমরা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি যে আজকে আইন অমান্য আন্দোলন আমাদের দেশের বর্তমান অবস্থা এবং পূর্ববর্তী অবস্থা কোন অবস্থার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ সেই প্রেক্ষাপটে আমরা দেখতে পারবো। আজকে যে দেশে আমাদের একটি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে সেটিও কিন্তু আমাদের 24-এর গণ আন্দোলন অর্থাৎ আইন অমান্য আন্দোলনের পরিপ্রেক্ষিতে এসে সেটি প্রযোজ্য হচ্ছে। সুতরাং মাননীয় সভাপতি, এখান থেকে আমরা অবশ্যই বলতে পারছি যে আমাদের সেই আইন অমান্য আন্দোলন বর্তমান দেশে একটি শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, 1990 সালে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল, সেটি ছিল একটি গণ আন্দোলন এবং আইন অমান্য আন্দোলন। সেই 1990 সালে যদি সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন না করা হতো তবে পরবর্তী সময়ে দেশে সামরিক শাসন বেড়ে যেত, যা জনগণের এবং প্রত্যেকটি নাগরিকের অধিকারে বাধাগ্রস্ত হতো। মাননীয় সভাপতি, আজকে ভেলভেট রেভলিউশন অর্থাৎ চেকোস্লোভাকিয়াতে 1989 সালে যে কমিউনিস্ট শাসনের অবদান ছিল সেটি আমার প্রতিপক্ষ দল কোনোভাবে অস্বীকার করতে পারবে না। মাননীয় সভাপতি, আইন অমান্য আন্দোলন অন্যায্য এবং আইন ও শাসনের বিরুদ্ধে অহিংস উপায়ে ন্যায্য অধিকার আদায়ের একটি শক্তিশালী এবং প্রধান উপায় হিসেবে গণ্য হয়ে থাকে, তবে প্রতিপক্ষ দল কেন সেটি স্বীকার করছে না তা আমরা বুঝতে পারছি না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রতিপক্ষ দল এসে বলে গিয়েছেন যে বর্তমানে যে আমাদের আন্দোলনগুলো হচ্ছে সেই অসহযোগ আন্দোলনের ফলে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতিপক্ষ দল, আপনাদের কাছে প্রশ্ন, বর্তমান 24-এর পরে যতগুলো অসহযোগ আন্দোলন করা হয়েছে তার কতটি আইন অমান্য আন্দোলন ছিল? একটিও ছিল না। আপনারা বারবার বলে যাচ্ছেন যে বিভিন্ন ধরনের অসহযোগ আন্দোলনের ফলে দেশে নানা ধরনের ক্ষতি হচ্ছে, কিন্তু কোনোটি কি আইন অমান্য আন্দোলন ছিল? না, ছিল না। আপনারা বারবার বলে যাচ্ছেন যে বিভিন্ন সময় আন্দোলন করার ফলে আন্দোলনের যৌক্তিকতা নষ্ট হচ্ছে। হ্যাঁ, বিভিন্ন সময় আন্দোলন করার ফলে আন্দোলনের যৌক্তিকতা নষ্ট হচ্ছে ঠিকই, তবে সেটি কোনো যৌক্তিক আন্দোলনের মাধ্যমে নষ্ট হচ্ছে না। যখন একটি নাগরিক এবং অনেক নাগরিক মিলে দেশের অবস্থাকে সঠিক করার জন্য সরকারের কোনো একটি অনৈতিক আইনের বিরুদ্ধে যে আন্দোলন করে তখন সেটিকে আমরা আইন অমান্য আন্দোলন বলছি এবং সেই আইন অমান্য আন্দোলন গণ আন্দোলনের রূপ নেওয়ার ফলে দেশের প্রত্যেকটি নাগরিক সঠিকভাবে তাদের অধিকারকে পাচ্ছে। প্রতিপক্ষ দল বলে গেলেন হাদি মৃত্যুর কাহিনী এবং হাদির মৃত্যুর ফলে যে প্রথম আলো এবং যে ডেইলি স্টারকে যে ভাঙচুর করা হয়েছে তা কতটুকু নৈতিক। প্রতিপক্ষ দল, আপনি বিবেচনা করুন, আজকে দেশে যখন একজন গুরুত্বপূর্ণ নাগরিক, একজন গুরুত্বপূর্ণ যে পরবর্তীতে সরকারও হতে পারতো এবং দেশকে শাসন করতে পারতো, সেরকম একজন নাগরিককে যখন হত্যা করা হয় তখন আপনি প্রথম আলো এবং ডেইলি স্টার যারা ভারতের দালাল হিসেবে পরিচিত তাদেরকে নৈতিক বলছেন এবং আমাদের দেশের যে রত্নগুলো আছে তাদেরকে আপনারা অনৈতিক বলছেন। মাননীয় সভাপতি, আপনাদের নৈতিকতার দিকটি যদি এতই পরিপ্রেক্ষী তবে আপনারা বলে যাচ্ছেন যে আন্দোলন অনৈতিক, তবে 1971 সালে যখন দেশের মানুষের স্বাধীনতা রক্ষার জন্য আন্দোলন করা হয়, যখন 24 সালে গণ আন্দোলন করা হয় দেশের নাগরিকদের অধিকার রক্ষার জন্য, তখন আপনারা সেগুলোকে অনৈতিক বলে যাচ্ছেন। আপনাদের কথা কি এটি মিন করছে না? মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আমরা দেখতে যাচ্ছি যদি বর্তমান সময়ে আপনারা অনৈতিক আন্দোলনকে অনৈতিক বলে যান এবং আইন অমান্য আন্দোলনকে আপনারা যদি আপনার নীতিকথা থেকে বাইরে রাখেন তবে আপনাদের অবস্থা কি সেরকম নয়? আন্দোলন করে দেশের মানুষ মারা যাক, তার ন্যায্য অধিকার না পাক, তবে বাংলাদেশ সরকারের মেট্রো
মেট্রো রেলের কতটুকু ক্ষতি হয়েছে সেটির দিকে গুরুত্ব দেওয়া হোক। আপনাদের যে যৌক্তিকতা সেটিকে এটি প্রমাণ করছে না? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে আমরা দেখতে পাচ্ছি যে 2024-এর আগের বাংলাদেশের যতগুলো প্রেক্ষাপট রয়েছে, বিশ্বের যতগুলো প্রেক্ষাপট রয়েছে, প্রত্যেকটি প্রেক্ষাপটে নাগরিকের গুরুত্বপূর্ণ অবস্থান এবং নাগরিকের অধিকার আদায়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আইন অমান্য আন্দোলন। যখন একজন স্বৈরাচার সরকার দেশের নাগরিকদের উপর জোর জবরদস্তি করে অনৈতিক আইন প্রণয়ন করে নিজের স্বার্থ হাসিল করতে নেয়, তখন আপনি কোন সহিংসতা এবং অসহিংসতার বিষয়কে আনবেন? আপনার কাছে কি দেশের নাগরিকের সহিংসতা এবং অসহিংসতা বেশি গুরুত্বপূর্ণ, নাকি একজন দেশের নাগরিক কতটুকু নিজের অধিকার পেয়ে নিজের দেশে সার্বভৌমত্বভাবে এবং সঠিকভাবে স্বাধীনভাবে বাঁচতে পারছে সেটি গুরুত্বপূর্ণ? 24-এর গণ আন্দোলনের আগে এবং 24-এর গণ আন্দোলনের সময় কোন দেশের কোন নাগরিকের বাক স্বাধীনতা ছিল না, কোন মিডিয়া, কোন প্রচারণা সরকারের বাইরে কাজ করতো না। যখন এই অবস্থাকে জনগণের বাক স্বাধীনতাকে পরিণত করার জন্য, জনগণের অধিকারকে আদায় করার জন্য জনগণ গণ আন্দোলন করেছে, সেই আন্দোলনকে বাস্তবায়ন করেছে, তখন স্বৈরাচার সরকার দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এবং সেইখান থেকে আজকে প্রত্যেকটি নাগরিক তাদের অধিকারকে ফিরে পেয়েছে। 1952 সাল বলুন, 1966 সালে 6 দফা বলুন, 1969-এর গণ অভ্যুত্থান বলুন, 1968 সালের 11 দফা আন্দোলন বলুন, প্রত্যেকটি আইন অমান্য আন্দোলন কার্যকারিতার ফলে আজকে বাংলাদেশের নাগরিকরা সঠিকভাবে তাদের বাক স্বাধীনতা নিয়ে বাঁচতে পারছে এবং তাদের অধিকারকে পাচ্ছে। বা সুতরাং মাননীয় সভাপতি, এগুলো ক্ষেত্রে আপনাদের যে বিচার বিভাগের কথা আপনারা তুলে ধরছেন, আইন বিভাগের কথা আপনারা তুলে ধরছেন, যে মিডিয়ার কথা আপনারা তুলে ধরছেন, প্রত্যেকটি জিনিস একটি স্বৈরা শাসকের নিয়ন্ত্রণে থাকে। কিন্তু আপনি যখন জনগণের আন্দোলনের দ্বারা, একটি নৈতিক আন্দোলনের দ্বারা আইন অমান্য আন্দোলন করে সেই সরকারকে দেখিয়ে দিচ্ছেন যে সরকার ভুল, আপনি সঠিক, এবং নিজের অধিকারের জন্য গণ আন্দোলনের সৃষ্টি করছেন, তখন শুধুমাত্র আপনার অধিকারকে বাস্তবায়ন করা সম্ভব হবে এবং সেটি আইন অমান্য আন্দোলনের দ্বারাই সম্ভব হয়ে গিয়েছে এবং আগামীতেও ইনশাল্লাহ হয়ে আসবে। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আমাদের দেশে বিভিন্ন ধরনের আইন থাকতে পারে, তবে আমাদের সেই আইনগুলো যেগুলো অনৈতিক, সেগুলোকে সেই অনৈতিক আইনকে অমান্য করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় এই আইন অমান্য আন্দোলন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আমি এখন বিপক্ষ দল বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকার তৃতীয় বক্তা এবং দলনেতা মোহাম্মদ জিয়াদ হোসেন রিয়াদকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, বিতর্কের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায়। মাননীয় সভাপতি, প্রথমে চলে যাচ্ছি আজকের পক্ষদলের কিছু যুক্তি খণ্ডনে। পক্ষদলের কথা শুনে মনে হচ্ছে মাননীয় সভাপতি যে তারা নিতান্তই আইন অমান্য আন্দোলনের নামে মব জাস্টিসকে সাপোর্ট করছে, প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলাকে সমর্থন জানিয়ে। মাননীয় সভাপতি আজকে বিতর্কের আগে তারা হয়তো পড়াশোনা করে আসে নাই যে কেন আসলে 71, 52, 90 এরকম বা 1969-এর গণ অভ্যুত্থানের পরেও বারবার মানুষের বাক স্বাধীনতা হরণ হচ্ছে, বারবার মানুষের অধিকার নিয়ে সরকার খেলা করছে, বারবার মানুষের অধিকার হরণ করা হচ্ছে, এবং কেন বারবার সহিংস আন্দোলনের মাধ্যমে আইন অমান্য করে আমার অধিকার ফিরিয়ে আনতে হচ্ছে। আমরা উত্তর দিচ্ছি মাননীয় সভাপতি, কারণ মাননীয় সভাপতি, আমরা এই আন্দোলনগুলোর মাধ্যমে কখনোই নৈতিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারিনি, বরঞ্চ হিংস এবং আইন অশান্তিপূর্ণ পদ্ধতিতেই আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। মাননীয় সভাপতি, আজকে 71, 90, 24 এই ঘটনাগুলো কিন্তু নিত্যদিনের খেলা নয়, এত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যাবে, এগুলো নিত্যদিনের ঘটনা নয়। এই ঘটনাগুলো কি আমরা আজকে আইন অমান্য আন্দোলন ধরে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলবো, ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা আজকে আমাদের বলতে হবে জুলাই 71-এর মতো পরিস্থিতি চলে যাওয়ার পর বা দেশে যখন স্থিতিশীলতা বিরাজ করবে, আমরা যেন আর একবারও মানুষের অধিকার হরণ না করা হয়, আর একবারও যেন অন্যায় জুলুম জনগণের উপর চাপিয়ে না দেওয়া হয়। সেজন্য আমরা কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি এবং সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায় কি, আমরা আজকে সেই বিষয় নিয়ে কথা বলছি। মাননীয় সভাপতি, আজকে দেখুন আমাদের দলের প্রথম বক্তা ইতিমধ্যে এসে দেখিয়ে দিয়েছেন যে বর্তমান প্রেক্ষাপটে আইন অমান্য আন্দোলন নৈতিক হওয়ার কোনো শর্তই পূরণ করছে না। মাননীয় সভাপতি, দ্বিতীয় বক্তা এসে ইতিমধ্যে দেখিয়েছেন যে এগুলো চাপ সৃষ্টি করলেও কোনো টেকসই সমাধান দেয় না, বরং গণতান্ত্রিক পরিবেশকে দুর্বল করে। আমরা টেকসই সমাধানের পথে আছি। আমরা আজকে দেখিয়ে দিতে চাই যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায় কি। আজকে আমরা বলছি নৈতিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাগরিক সচেতনতা, আইনগত জ্ঞান এবং প্রমাণ ভিত্তিক জবাবদিহিতার মাধ্যমে, আইন অমান্য আন্দোলনের মাধ্যমে নয়। মাননীয় সভাপতি, আজকে আমরা নাগরিক সম্পৃক্ততা শিক্ষার মাধ্যমে স্কুল কলেজ পর্যায়ে থেকেই নাগরিকদেরকে তাদের অধিকার এবং দায়িত্ববোধ শিখাবো, কিভাবে শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে তাদের দাবি আদায় করতে হয় সেইটা মাননীয় সভাপতি আমরা সিভিক এঙ্গেজমেন্ট এডুকেশনের মাধ্যমে শিখাবো, কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর ভেতরে থেকে পরিবর্তন আনা যায়, সংস্কার করা যায়,
সেইগুলোর মাধ্যমে আমরা নৈতিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেই বারবার 24, 71 এবং 90 এর মতো পথে আমাদের হেঁটে যেতে হবে না। মাননীয় সভাপতি, উন্নত গণতান্ত্রিক দেশগুলোতে সিভিক কারিকুলাম বাধ্যতামূলক, ফলে মানুষ রাস্তায় নয় নীতিগত প্ল্যাটফর্মে কথা বলে। আমেরিকান ডেমোক্রেসি প্রজেক্টে একটি আন্তর্জাতিক উদাহরণ, যেখানে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে নাগরিক সম্পৃক্ততা শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়। মাননীয় সভাপতি, অর্থাৎ আমরা বলছি সচেতন নাগরিক থাকলে আইন অমান্য নয়, আইন ব্যবহার করে ন্যায় বিচার চাওয়া যায়। মাননীয় সভাপতি, এছাড়া আমরা লিগ্যাল লিটারেসি মুভমেন্ট বা আইনগত সচেতনতা আন্দোলনের মাধ্যমে নৈতিকভাবে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করব। জনগণকে শিখাবো কিভাবে জিডি করতে হয়, কিভাবে মামলা করতে হয়, কিভাবে এবং তাদেরকে তাদের সাংবিধানিক অধিকার সম্পর্কে সচেতন করব। OECD এর একটি রিপোর্টে বলা হয়েছে আইন সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি করা হলে জনগণের লিগ্যাল এম্পাওয়ারমেন্ট পার্ট তৈরি হয়, যার ফলে তারা তাদের সমস্যা স্বচ্ছভাবে সমাধান করতে পারে। মানুষ যখন আইনের পথ জানে তখন আইন ভাঙার প্রয়োজন হয় না। মাননীয় সভাপতি, আজকে আমরা পক্ষ দলের মব জাস্টিসের পরিবর্তে বলছি প্রমাণ ভিত্তিক ডিজিটাল জবাবদিহিতা বা ডিজিটাল অ্যাকাউন্টেবিলিটি, যা নিশ্চিতের মাধ্যমে আমরা নৈতিকভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবো। মাননীয় সভাপতি, কিভাবে প্রমাণ সংগ্রহ করতে হয়, কিভাবে অনুসংবাদিক সাংবাদিকতা করতে হয় এবং কিভাবে ক্ষমতার বিরুদ্ধে কিংবা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তথ্য প্রমাণ ভিত্তিক তাদের কাছ থেকে জবাবদিহিতা আদায় করতে হয়, তা নিয়ে আমরা জনগণকে সচেতন করব। দক্ষিণ আফ্রিকায় স্থানীয় সরকারের মাঝে নাগরিক ও সরকারের মধ্যে দুইমুখী যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে, যার ফলে সেবার মান উন্নত হয়েছে। আমরা আবেগ নয়, আমরা অহিংস আন্দোলন নয়, আমরা হচ্ছে প্রমাণ ও জবাবদিহিতার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করবো। মাননীয় সভাপতি, আজকে পক্ষ দলের সব দাবি যদি সত্য ধরে নিই, তাহলে আমরা বুঝবো যে সমাজ ও রাষ্ট্র চলবে আবেগ, রাগ, হতাশা দিয়ে, আইন ও বিচার অকার্যকর হয়ে পড়বে। আসলে মাননীয় সভাপতি, কে কোন আইন মানবে, কে কোন আইন ভাঙবে, কে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, পুরো প্রক্রিয়াটি একটি বিশৃঙ্খল প্রক্রিয়া হয়ে যাবে পক্ষ দলের মতে। মাননীয় সভাপতি, এই ধরনের আইন অমান্য আন্দোলনগুলো বিদেশি শক্তি বা দেশীয় বিভিন্ন রাজনৈতিক দল যারা হাইজেক হওয়ার সম্ভাবনা থাকে, চলমান ব্যবস্থাকে দুর্বল করে দেয় এবং নিজের অধিকারের জন্য আমরা কখনোই অন্যের অধিকার নষ্ট করার নৈতিক উপায় ভাঙতে পারি না। মাননীয় সভাপতি, হাদি হত্যার আন্দোলন করা যৌক্তিক, হাদি হত্যার আন্দোলন করা নৈতিক, কিন্তু অন্যের ক্ষতি করে, যেখানে ডেইলি স্টার বা প্রথম আলোতে এতগুলো মানুষের কর্মসংস্থান, তাদের এই অধিকার, তাদের এই কর্মসংস্থান নষ্ট করে আমরা মব জাস্টিস করার রাইট কেউ আমাদেরকে দেয়নি। মাননীয় সভাপতি, তাদের বিশ্ব আবেগ দিয়ে চলে, সহিংসতা দিয়ে চলে, বলে আমাদের বিশ্বে সচেতন নাগরিক আছে। মাননীয় সভাপতি, আজকে আমরা বলে যেতে চাই, এই আইন অমান্য আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম উপায়, নৈতিক উপায় কখনো হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এখন যুক্তি খণ্ডন পর্ব, এবং এই যুক্তি খণ্ডন পর্বে আমি পক্ষ দলের দলনেতা সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ঢাকার পক্ষে যুক্তি খণ্ডনের জন্য দলনেতা শেহজাদ হোসেনকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে আবার এই বিতর্কের মঞ্চে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, প্রতিপক্ষ দল বলে যাচ্ছেন যে আজকের আইন অমান্য আন্দোলন কোনো নৈতিক উপায় হতে পারে না, যেই উপায়ের মাধ্যমে জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব। প্রতিপক্ষ দল কি তাদের এই 3 জনের 15 মিনিটে 1টি মিনিটও বলে গিয়েছে? তবে কোন নৈতিক উপায় দ্বারা তারা জনগণের এই স্বাধীন ন্যায় বিচারটিকে আনবে, তারা কিন্তু বলে যেতে পারেনি। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, আজকে যখন আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলছি, তখন আমরা আমাদের প্রত্যেকটি জনগণের, প্রত্যেকটি নাগরিকের সর্বোচ্চ অধিকারগুলোকে নিশ্চিত করার জন্য কথা বলছি। এবং সেই সর্বোচ্চ অধিকার যদি একটি স্বৈরাশাসক সরকারের ভেতরে হয়, তখন কিন্তু তারা কেউই কোনোভাবে তাদের অধিকারকে পাচ্ছে না। মাননীয় সভাপতি, দেখুন, আজকে নাগরিক সচেতনতার কথা তারা বলে গেলেন। তারা যদি নাগরিক সচেতনতার কথা বলতে স্বীকার করেন, তবে তারা কিন্তু এটি বলতে বাধ্য হবেন যে আজকে নাগরিক সচেতনতা আছে বলেই আমরা 52 সালের আন্দোলন করতে পেরেছি, আমরা 71 সালে মুক্তিযুদ্ধ করতে পেরেছি এবং 24 সালে গণ আন্দোলন করার মাধ্যমে নিজেদের অধিকার ফিরিয়ে আনতে পেরেছি। এই আইন অমান্য আন্দোলন যদি না করা হতো, তবে কিন্তু কোনোভাবেই অধিকারগুলোকে আমরা ফিরিয়ে আনতে পারতাম না। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন, তার বারবার ডেইলি স্টার এবং প্রথম আলো ভঙ্গনের কথা বলছে। আমার কথা হচ্ছে, এই প্রথম আলো এবং ডেইলি স্টার ভঙ্গনটি কোনো আইন অমান্য আন্দোলনের মধ্যে ছিল কি? না, সেটি কোনো আইন অমান্য আন্দোলন ছিল না। এখানে কোনো আইন প্রণয়ন করা হয়নি যে ডেইলি স্টার বা প্রথম আলো ভঙ্গন কোনো আইনের মধ্যে পড়বে। অর্থাৎ তারা যে আজকের বিতর্কের মূল বিষয়টি আনছে, তারা সম্পূর্ণ একটি বিষয় ভিত্তিকের বাইরের একটি বিষয় বিতর্ক করছে। মাননীয় সভাপতি, তারা 24-এর পরবর্তী সময়ের আন্দোলনগুলোর কথা বললেন। 24-এর পরবর্তী সময়ের আইন অমান্য আন্দোলন আমাদের দরকার হয়নি, কারণ 24-এর পরবর্তী সময় আমরা কোনো স্বৈরাচার সরকার পাইনি, কিংবা এমন কোনো আইন আমাদের দেশের বিধানে পাইনি যে আইনের দ্বারা জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠা লঙ্ঘন হবে। সুতরাং সেই ক্ষেত্রে আইন অমান্য আন্দোলনের কোনো দরকার নেই। আইন অমান্য আন্দোলন বলতে আমরা সেই আন্দোলনগুলোকে বুঝছি যে সকল আইন দেশের নাগরিক এবং জনসাধারণের বিরোধিতা করছে অথবা তাদের অধিকারকে লুণ্ঠন করছে। যেহেতু 24 সালে আমরা গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারকে সরিয়ে আমাদের আইনকে, কোটা আন্দোলনকে বিমুখ করে নিজেদের অধিকারটিকে সচেষ্ট করতে পেরেছি,
সেই ক্ষেত্রে 24-এর পরবর্তী সময় আমাদের অসহযোগ আন্দোলন হোক কিংবা অযৌক্তিক আন্দোলন হোক, সেগুলোকে আমরা আইন অমান্য আন্দোলন বলতে পারি না এবং আইন অমান্য আন্দোলনের সম্মানটিকে হানি করতে পারি না। মাননীয় সভাপতি লক্ষ্য করুন, আজকে প্রতিপক্ষ দল বিশৃঙ্খলতা এবং কঠোরতার কথা বলে যাচ্ছেন। মাননীয় সভাপতি, আপনার কাছে যখন একটি আইন অমান্য আন্দোলনের বিশৃঙ্খলতা হয় সেটির ভয়াবহতা বেশি অসচ্ছল, নাকি যখন একটি আইন অমান্য আন্দোলনের আগে সরকার বারবার জনগণকে শাসন করে, শোষণ করে, জনগণের উপর নিজের ক্ষমতা দেখে অর্থ হাসিল করে, সেই বিরাজমান অবস্থা এবং সেই বিশৃঙ্খল অবস্থা বেশি ভয়ঙ্কর? অবশ্যই আপনার কাছে সরকারের সেই স্বৈরশাসনের আইন অধিকার লুণ্ঠন বা শোষণের অবস্থাটি বেশি ভয়ঙ্কর হবে, কারণ তার দ্বারা আপনি প্রত্যেকটি নাগরিকের অধিকারকে বিরোধিতা করছেন। কিন্তু আপনি যখন আইন অমান্য আন্দোলন করার সময় একটি ত্যাগ করছেন, তখন সেই ত্যাগের মাধ্যমে আপনি একটি মহান, স্থিতিশীল এবং শান্তি বিরাজমান দেশ গড়ে তুলতে পারছেন। আজকের আমাদের যে লবণের আন্দোলন ছিল, আমাদের যে বর্ণ আন্দোলন ছিল, সেগুলোর মাধ্যমে কিন্তু প্রমাণ হয়েছে যে আইন অমান্য আন্দোলন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং মাননীয় সভাপতি, আইন অমান্য আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায় বলে আমি বিশ্বাস করছি। ধন্যবাদ। এখন যুক্তি খণ্ডন করার জন্য আসছেন বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ ঢাকার দলনেতা মোহাম্মদ জিয়াদ হোসেন রিয়াদ। ধন্যবাদ মাননীয় সভাপতি। অভিজ্ঞ বিচারক মন্ডলী আমাকে এই বিতর্কের মঞ্চে আবারও বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আজকে আইন অমান্য আন্দোলন বলতে আমরা দেখিয়ে দিয়েছি যে আইন অমান্য আন্দোলনের পথে আমরা কেন যাব না, এবং আইন অমান্য আন্দোলনের বিকল্প প্রধানতম নৈতিক উপায়গুলো আমরা স্পষ্টভাবে ব্যাখ্যা করে গিয়েছি। মাননীয় সভাপতি পক্ষ দলের প্রথম বক্তা এসে বললেন যে আইন অমান্য আন্দোলনগুলো যদি আইনগুলো যদি অন্যায় হয় তা মানা নৈতিক নয়, অর্থাৎ সিভিল ডিসঅবিডিয়েন্স একটি নৈতিক কর্তব্য। এর উদাহরণ হিসেবে তিনি 1952 আন্দোলন, গান্ধীর আন্দোলন এবং মার্টিন লুথারের আন্দোলনের উদাহরণ দিয়েছে। কিন্তু তারা যে প্রেক্ষাপটে আন্দোলন করেছেন সেই প্রেক্ষাপটে গণতান্ত্রিক পথ বন্ধ ছিল, অর্থাৎ মানুষের দেয়ালে পিঠ থেকে গিয়েছিল। সেই রকম একটি পরিস্থিতিতে তারা এই আইন অমান্য আন্দোলনের মাধ্যমে তাদের অধিকার আদায় করেছে। কিন্তু আমরা কি এমন বাংলাদেশের কথা বলছি যেখানে 1 বছর 2 বছর পর পর গণতান্ত্রিক পথ বন্ধ হয়ে যাবে এবং মানুষের দেয়ালে পিঠ থেকে যাবে? এই রকম সিচুয়েশন তো একটি স্বাভাবিক সিচুয়েশন না। আমাদের স্থিতিশীল পরিবেশে সে কোনোভাবেই আইন অমান্য আন্দোলন ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায় হতে পারে না। এছাড়া পক্ষ দলের প্রথম বক্তা এসে বলেছেন যে শাসক গোষ্ঠী অনেক সময় জনগণের কথা শোনে না, আইন ভাঙা ছাড়া কোনো উপায়ই থাকে না। কিন্তু মাননীয় সভাপতি, বাংলাদেশে যদি স্বাভাবিক পরিবেশে আমরা এখন দেখি যে এখন মিডিয়া, আদালত, নির্বাচন, নাগরিক প্ল্যাটফর্ম সবগুলো খোলা আছে, মাননীয় সভাপতি সবকিছু উন্মুক্ত রয়েছে। এমন পরিস্থিতিতে আইন অমান্য আন্দোলন এই স্বাভাবিক চ্যালেঞ্জগুলোকে দুর্বল করে মাননীয় সভাপতি। এছাড়া তারা সিভিল ডিসঅবিডিয়েন্সকে একটি অহিংস আন্দোলন এবং নৈতিক আন্দোলন হিসেবে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, যেই আন্দোলনগুলো আসলে বাস্তবে জনদুর্ভোগ, অ্যাম্বুলেন্স আটকে দেওয়া এই সবকে রিপ্রেজেন্ট করে এবং অন্যের অধিকার ক্ষুণ্ণ করে। মাননীয় সভাপতি, আমরা আইন অমান্য আন্দোলনের বিপরীতে দেখিয়েছি কিভাবে নৈতিক উপায়ে সিভিক এঙ্গেজমেন্ট এডুকেশন, তারপর হচ্ছে এই ধরনের আন্দোলনগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারি। মাননীয় সভাপতি, আমাদের বিশ্বে সচেতন নাগরিক আছে, মানুষ আইনের পথ জানে, প্রমাণ ভিত্তিক জবাবদিহিতা আসে এবং ন্যায় বিচার আসে শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে। তাদের পথে আছে সাময়িক উত্তেজনা, আমাদের পথে টেকসই ন্যায় বিচার আছে। মাননীয় সভাপতি, আমরা দেখেছি বর্তমানে আইন অমান্য আন্দোলন নৈতিক হওয়ার শর্তই পূরণ করে না, প্রধানতম নৈতিক উপায় হওয়ার প্রশ্নই আসে না। আইন অমান্য আন্দোলনগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠা না করে আরো কি কি সমস্যা, নেতিবাচক সমস্যা এবং দেশের ক্ষতি করে সেগুলো আমরা দেখিয়ে গিয়েছি, এবং সর্বশেষ আমরা দেখিয়ে গিয়েছি যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম উপায় হচ্ছে নাগরিক সচেতনতা, আইনগত জ্ঞান এবং প্রমাণ ভিত্তিক জবাবদিহিতা। মাননীয় সভাপতি, যদি আইন ভাঙা নৈতিক হয় তাহলে কে ঠিক করবে কোন আইন মানতে হবে আর কোনটা ভাঙতে হবে? ন্যায় বিচার দ্বারায় রুল অফ ল এর উপরে, সিভিল অবিডিয়েন্স দ্বারায় রুল অফ ইমোশনের উপরে। তাই মাননীয় সভাপতি, আমরা বলতে চাই আজকে ন্যায় বিচার আর প্রতিষ্ঠা যদি মূল লক্ষ্য হয়ে থাকে তাহলে তার প্রধানতম নৈতিক হিসাবে কখনোই আইন অমান্য আন্দোলন বা সিভিল ডিসঅবিডিয়েন্স হতে পারে না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের বিষয় ছিল আইন অমান্য আন্দোলন, সিভিল ডিসঅবিডিয়েন্স, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রধানতম নৈতিক উপায়। বিষয়টি আসলে অনেক কঠিন, কারণ হচ্ছে যে আইন অমান্য আন্দোলন নৈতিক উপায় কিভাবে হয় সেটা এই 30 মিনিটের আলোচনায় বের করাটা খুব সহজসাধ্য কাজ না। তবে আমাদের ছেলেমেয়েরা, তোমরা যত সুন্দরভাবে করেছো, অনেক পড়াশোনা করেছো, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, খুবই ভালো করেছো তোমরা। আমি পক্ষ দল দিয়ে ধরি। পক্ষ দলে প্রথম বক্তা মিয়ানমারের ফ্যাসিস্ট সরকার সম্পর্কে বলেছে, নুরেমবার্গের আন্দোলন সম্পর্কে বলেছে, জার্মানির নাৎসি বাহিনীর অপকর্ম সম্পর্কে বলেছে, যেগুলো এমন পর্যায়ের কঠিনতম সিস্টেম বা ব্যবস্থা ছিল যার বিরুদ্ধে
আইন ভেঙেই আন্দোলন করার দরকার ছিল। উদাহরণটা সঠিক হয়েছে, সুন্দর হয়েছে। সে সুন্দর একটি সংজ্ঞা প্রদান করেছে এবং সরকারের অনৈতিক আইন নিয়ে বলেছে, কিছু আইন অনৈতিক বলেছে সে, এটা হতে পারে, তবে এটা নিয়ে আরো ডিবেট করা যায়। এবং এই অনৈতিক আইনের কারণে গণ আন্দোলন গড়ে ওঠে এবং সরকারের অগণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ভেঙে চুরে তোলপাড় করে দেয়। বাংলাদেশে 1952 সালের আন্দোলন, ভাষা আন্দোলন, 1930 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে সাথে লবণের যে বিষয়টি ছিল সেই আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য আন্দোলন নিয়ে এসে বলেছে এবং মার্টিন লুথার কিং এর উদাহরণও সেখানে তুলে ধরেছে। এক বাসে কালো এবং সাদা চলতে পারবে না, চরম অনৈতিক আইন ছিল। এবং সর্বশেষ আমাদের 2024-এর ছাত্র জনতার আন্দোলন সম্পর্কে সে বলেছে। দ্বিতীয় বক্তা যেটা বলেছে সেটি হচ্ছে যে সেগ্রিগেশন ল, এটির বিরুদ্ধে আমাদের কাজ করা দরকার। কারণ হলো মার্টিন লুথার কিং আন্দোলন গড়ে তুলেছিলেন এটির বিরুদ্ধে এবং সে বলেছে শান্তিপূর্ণ আন্দোলন সরকার কর্ণপাত না করলেই তখনই কিন্তু এই ধরনের ডিসঅবিডিয়েন্স আন্দোলন গড়ে তুলতে হয়। আর প্রশ্ন হচ্ছে সরকার অনেক সময় অনেক কথা শুনবে কি শুনবে না সেটা সবসময় মানুষ অনুমান করে বলতে পারে না। আর এইভাবে যখন সরকার যখন দীর্ঘদিন ধরে মানুষের কথায় কর্ণপাত না করে বিভিন্ন অগণতান্ত্রিক আচরণ করে তখন সে স্বৈরাচার হয়ে যায় এবং তখন তার বিরুদ্ধে বৃহত্তর গণ আন্দোলন গড়ে ওঠে, যেটা 24-এর ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। তৃতীয় বক্তা বলেছে যে এখন দেশ তো স্থিতিশীল, শান্তিপূর্ণ, কিন্তু এটা তো হয়েছে 24-এর গণ আন্দোলন, ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে, সেটি না হলে কি হতো? আমি যদি বিপক্ষ দলের বক্তাদের বক্তব্যগুলো তুলে ধরি তাহলে দেখব যে তারা এই যে সত্যাগ্রহ আন্দোলনের 60,000 মানুষকে আটক করা হয়েছিল, তাহলে এই আন্দোলনের সীমাবদ্ধতা নিয়ে তারা বলার চেষ্টা করেছে। তারা বলেছে তাহলে কি আন্দোলনটি নৈতিক ছিল? এত মানুষকে অ্যারেস্ট করা হয়েছে। আবার বলেছে গণতান্ত্রিক অবস্থা ভেঙে পড়লে তখন আন্দোলন করা যায়, সংস্কার, পুনর্গঠন, শান্তি এগুলো তৈরি করার জন্য আন্দোলন করা যায়, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে সবসময় আইন অমান্য করে আন্দোলন করতে হবে এমন কোনো কথা নয়। তারা বলেছে 1971 বা 52 সালে বাংলাদেশে যে আন্দোলন গড়ে উঠেছিল সেগুলো যৌক্তিক হলেও ইদানিংকালে বিশেষ করে 24-এর আন্দোলনের পরে যে ছোট ছোট বিভিন্ন অসহযোগ আন্দোলন হয়েছে এগুলো নৈতিক আন্দোলন ছিল না, এগুলোর কোনো ভিত্তি ছিল না। এই আজকের বিতর্কটি খুবই উপভোগ্য ছিল, দুই পক্ষ খুব ভালো বলেছে। এদেরকে জয় পরাজয় নির্ধারণ করাটা খুব সহজ ব্যাপার নয় এবং বিচারকদের মধ্যেও আমি দেখেছি ডিভিশন এসেছে। এখানে 2-1 ব্যালটের মাধ্যমে জয় পরাজয় নিশ্চিত হয়েছে এবং আজকের বিজয় দলের ব্যালট হলো 2, বিজিত দলের ব্যালট হলো 1 এবং আজকের শ্রেষ্ঠ বিতার্কিক হচ্ছে মোহাম্মদ জিহাদ হোসেন রিয়াদ, দলনেতা বিপক্ষ দল। সম্মানিত দর্শক, 2-1 ব্যালটে আজকের বিজয়ী দল বাংলাদেশ বিমান বাহিনী কলেজ, শাহীন কলেজ, ঢাকা। অর্থাৎ বিপক্ষ দল আজকে 2-1 ব্যালটে বিজয়ী হয়েছে। আমি বিজয়ী দলকে শুভেচ্ছা জানাচ্ছি, একই সাথে বিজয়ী দলকেও অভিনন্দন জানাচ্ছি। জয় পরাজয় থাকবে এবং ব্যালটের ব্যবধানও খুব বেশি নয়, তবে তোমরা ভবিষ্যতে আরো ভালো করবে, ভবিষ্যতে আরো ভালো কোনো বড় পর্যায়ে অংশগ্রহণ করবে এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সকল দর্শককে, বিশেষ করে বাংলাদেশ টেলিভিশনকে এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে নিরন্তর শুভেচ্ছা।